আতঙ্কের সাইরেন, আকাশে বিদ্যুতের রেখা, ইসরায়েলের হাইফার আকাশে যেন আগুনের পাখি ডানা মেলেছে। ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহর জুড়ে এনে দিয়েছে ভয়, আর তাতে কেঁপে উঠেছে ইসরায়েল। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা এই ক্ষেপণাস্ত্র প্রায় সফলভাবে আটকাতে পেরেছে। তবে প্রায় শব্দটি জড়িয়ে রেখেছে আতঙ্কের অবশিষ্ট রেশ। যদিও সোজাসুজি আঘাতের কোনো তথ্য নেই, তবুও হাইফা, কিরিয়াত আতা আর পশ্চিম গ্যালিলির মানুষ ছুটে গেছে আশ্রয় কেন্দ্রের দিকে। প্রতিবেদন বলছে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো স্পষ্ট নয়, তবে স্পষ্ট হয়ে উঠছে হুথি বিদ্রোহীদের প্রতিশোধের ভাষা। ইয়েমেনে মার্কিন হামলার জবাব দিতে গিয়ে তারা বেছে নিয়েছে ইসরায়েলের মাটি, ইসরায়েলের আকাশ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রই আকাশে বাজিয়েছে বিমান হামলার সাইরেন। এক মুহূর্তের মধ্যেই সাইরেনের শব্দে কেঁপে ওঠে 3টি শহর, হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলি। তৎক্ষণাৎ সক্রিয় করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফ ঘোষণা করে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। ম্যাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে এই হামলায় সরাসরি কেউ আহত হয়নি, তবে যারা আশ্রয়ের খোঁজে ছুটে এসেছিল তাদের মধ্যে আহতদের চিকিৎসা দিচ্ছে প্যারামেডিক দল। ইরান সমর্থিত এই হুথি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলকে লক্ষ্য করে বহু ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তারা দাবি করেছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকেও তারা টার্গেট করেছে। তাদের মতে এই হামলাগুলো গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির চিহ্ন, একটি বার্তা, একটি প্রতিরোধের পতাকা। ইসরায়েলে হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই হুথিরা মার্কিন সম্পদে হামলা চালিয়েছিল। হুথি বিদ্রোহীরা ঘোষণা করেছে এপ্রিল মাসে তারা 7ম MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এই সাফল্য এসেছে হুথিদের নিজস্বভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। একটি দেশীয় প্রযুক্তি, একটি প্রতিরোধের প্রতীক, যা প্রমাণ করে বাতাসে ওঁত পেতে আছে হুথিদের চোখ। এই হামলা কেবল আকাশে সীমাবদ্ধ নয়, এবার হুথিদের নিশানা সমুদ্র। তারা বলেছে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে 2টি সামরিক অভিযান পরিচালনা করেছে। লক্ষ্যবস্তু মার্কিন যুদ্ধ জাহাজ USS হ্যারি এস ট্রুম্যান এবং USS কার্ল ভিনসন। লোহিত সাগর ও আরব সাগরের বুকে এই 2টি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে চালানো হয়েছে ডানাওয়ালা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। আমেরিকা, যার নৌবহর মানে আধিপত্য, আজ হুথিদের নিশানায় জর্জরিত। হুথি বিদ্রোহীরা বলছে এটি শুধু প্রতিশোধ নয়, এটি প্রতিশ্রুত বিজয়ের দিকে যা। তাদের ভাষায় গাজার সমর্থনে যুদ্ধ চলছে। হুথি বিদ্রোহী যেন এক মহাযুদ্ধের সেনানী। তারা ড্রোন নামায়, যুদ্ধজাহাজে হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তারা গাজার জন্য লড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই লড়াই কেবল সংহতির নয়, এটি শক্তি দেখানোর আন্তর্জাতিক কৌশল। হুথিরা এখন নতুন আঞ্চলিক শক্তির প্রতীক। কেন লেজার অস্ত্রে এত আগ্রহী ইরান? পৃথিবীর ভবিষ্যৎ যুদ্ধ কি হবে আলো দিয়ে? ইরান বলছে হ্যাঁ, প্রস্তুতি তাদের শেষ পর্যায়ে। বিশ্ব রাজনীতির মাঠে যখন পারমাণবিক বোমার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘিরেই সব আলোচনার কেন্দ্রে, তখন ইরান একেবারে নীরবে এক নতুন যুগের সূচনা করছে লেজার অস্ত্র প্রযুক্তিতে। একসময় যেটা ছিল শুধু সায়েন্স ফিকশনের কল্পকথা, সেটা আজ ইরানের বাস্তবতা। আর এই বাস্তবতা শুধু দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে বদলে দিচ্ছে না, বরং গোটা অঞ্চলের কৌশলগত মানচিত্রে ঝড় তুলছে। লেজার অস্ত্র কি? লেজার অর্থাৎ আলো নির্ভর শক্তিশালী অস্ত্র। এর পুরো নাম ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা AEW। সাধারণ বুলেট বা মিসাইলের মতো নয় এটা এক ধরনের অত্যন্ত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা নির্দিষ্ট লক্ষ্যে তাপ সৃষ্টি করে ধাতব বস্তু বা ড্রোনকে গলিয়ে দিতে পারে। গোলা বারুদের প্রয়োজন হয় না, শত্রু কিছু বুঝে ওঠার আগে আঘাত হানে অত্যন্ত নিঃশব্দে, নিখুঁতভাবে, অত্যন্ত দ্রুত, শব্দ ছাড়াই। এই প্রযুক্তিতে ব্যবহার করা হয় অত্যাধুনিক সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সলিড স্টেট ফাইবার লেজার, বিম কম্বাইনিং সিস্টেম ও স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল। খরচ কম, কার্যকারিতা বেশি, আর এতেই ইরানের আগ্রহ বেড়েছে বহুগুণ। ইরানের যাত্রা কোথা থেকে? ইরান লেজার প্রযুক্তিতে যাত্রা শুরু করে অনেক আগে, 1970-এর দশকে। তখন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার অধীনে গড়ে তোলা হয় লেজার গবেষণা কেন্দ্র। শুরু হয় গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার এবং ইন্ডাস্ট্রিয়াল লেজার নিয়ে গবেষণা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অগ্রগতি অব্যাহত থাকে। 2017 সালে প্রথমবার আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয় ইরান। 2020 সালে সফলভাবে পরীক্ষা করে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র। আর 2022 সালে তারা পরীক্ষা করে বিনা নামের এক লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র। এতে বোঝা যায় ইরান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও লেজার প্রযুক্তিকে সংযুক্ত করছে।
সাইলেন্ট হান্টার ও সুরুজ দুইটি লেজার প্রতিরক্ষা সিস্টেম ইরানের গর্ব। সাইলেন্ট হান্টার ও সুরুজ। সাইলেন্ট হান্টার তৈরি হয়েছে চীনের পলি টেকনোলজিসের সঙ্গে যৌথভাবে। এর শক্তি 20 থেকে 30 কিলোওয়াট এবং 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত কার্যকর। মূলত ছোট ড্রোন, নজরদারি ইউএভি ও এফপিভি ড্রোন ধ্বংসে ব্যবহৃত হয়। এটিতে রয়েছে এএসএ রাডার, অপটিক্যাল ট্র্যাকিং সেন্সর এবং নিঃশব্দ হামলার ক্ষমতা। অন্যদিকে সুরুজ সম্পূর্ণভাবে ইরানের তৈরি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। জানুয়ারি 2025-এ প্রথমবারের মতো এক বিশাল সামরিক মহড়ায় এটি ব্যবহৃত হয়। মূল লক্ষ্য ছিল আকাশপথে শত্রু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে সংবেদনশীল অবকাঠামো রক্ষা। সুবিধা কি, সীমাবদ্ধতা কোথায়? এই অস্ত্রের প্রধান সুবিধা হলো অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়ার সময় না দিয়েই ধ্বংস করে ফেলে লক্ষ্যবস্তু। গোলাবারুদের দরকার নেই, ফলে খরচও অনেক কম। শব্দহীন, ফলে হঠাৎ আক্রমণের সুবিধা। একবার চার্জে অনেকবার ফায়ার করা যায়, পুনরায় লোডের দরকার পড়ে না। তবে সীমাবদ্ধতাও আছে। আবহাওয়ার উপর নির্ভরশীল, বৃষ্টি, কুয়াশা বা ধোঁয়ার কারণে কার্যকারিতা কমে যায়। দূরের টার্গেট ধ্বংসে এখনও সীমাবদ্ধতা রয়েছে। পরিচালনার জন্য দরকার হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ ব্যবস্থা। কেন এই পথে হাঁটছে ইরান? ইরানের এই অগ্রগতি কেবল প্রযুক্তির নয়, বরং কৌশলগত। আমেরিকা, ইসরায়েল এবং উপসাগরীয় প্রতিপক্ষদের মোকাবেলায় এটি এখন এক গোপন অস্ত্র। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ড্রোন ব্যবহার করে হামলা চালায়। সেই হামলা প্রতিহত করতে ইরানের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে জবাব দিচ্ছে। এতে যুদ্ধের খরচ কমছে, পাল্টা আঘাত সহজ হচ্ছে এবং সর্বোপরি আত্মরক্ষার এক আধুনিক ও সাশ্রয়ী পদ্ধতি তৈরি হচ্ছে। নিষেধাজ্ঞা আর চাপে কিভাবে এগোচ্ছে ইরান? বহু বছরের নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপে থেকেও ইরান থেমে থাকেনি, বরং চীন, রাশিয়ার মতো দেশের সঙ্গে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে তারা এই খাতে ব্যাপক উন্নতি করেছে। শুধু আঞ্চলিক শক্তি নয়, ইরান এখন হয়ে উঠছে এক আন্তর্জাতিক প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি। তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী, গবেষণাগার, পরীক্ষামূলক ব্যবহার সব মিলিয়ে ইরান এখন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত। শুধু যুদ্ধ নয়, শান্তির পথেও লেজার। লেজার প্রযুক্তি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, চিকিৎসা, শিল্প, পরিবেশ, জ্বালানি এই 4টি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ইরান এই বিষয়গুলোতেও জোর দিচ্ছে। তারা চায় এই প্রযুক্তিকে ডুয়াল ইউজ হিসেবে ব্যবহার করে নিজের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে। বিশ্লেষকদের মতে ইরানের এই লেজার অস্ত্র প্রযুক্তি এক নীরব বিপ্লব এনে দিয়েছে। পারমাণবিক অস্ত্র বা বড় ক্ষেপণাস্ত্রের যুগে আলো দিয়ে যুদ্ধ করার ক্ষমতা আসলে এক নতুন মাত্রা। এটা শুধু ইরানকে নয়, পুরো বিশ্বের প্রতিরক্ষা সমীকরণকেও বদলে দিচ্ছে। লেজার প্রযুক্তির এই যাত্রা সামনে যুদ্ধের কৌশল কি হবে তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। যুদ্ধের আগুন কি আবার জ্বলবে উপমহাদেশে? ভারত পাকিস্তান সীমান্তে টান টান উত্তেজনা, পাহাড়ে রক্ত, আকাশে যুদ্ধ বিমানের গর্জন। ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন? পাকিস্তান সেনাবাহিনীর তৎপরতা এখন আর কল্পনার বিষয় নয়, তা যেন বাস্তবের দিকে হেঁটে চলেছে দ্রুত পায়ে। যুদ্ধের মেঘ জমে উঠেছে উপমহাদেশের আকাশে। ঠিক সেই মুহূর্তেই পাকিস্তান সেনাবাহিনী শুরু করেছে বড় পরিসরে সামরিক মহড়া। ঢিলা রেঞ্জে তারা পরিচালনা করেছে সরাসরি গুলিবর্ষণ, অনুশীলন ও সামরিক প্রশিক্ষণ। বিশ্লেষকদের মতে এই মহড়া যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত, এ যেন যুদ্ধের পূর্বাভাস। এই তৎপরতা এসেছে এমন এক সময়ে যখন জম্মু কাশ্মীরের পর্যটন স্বর্গ পহেলগাম রকে রঞ্জিত এক বিভীষিকাময় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে 26 জন পুরুষ পর্যটক এবং স্থানীয় একজন কাশ্মীরি বাসিন্দা। এই হামলার পর গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়, আতঙ্ক আর ক্রোধ। এই মর্মান্তিক হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা মূলত লস্কর-ই তৈয়বার একটি ছায়া সংগঠন। তারা দাবি করেছে কাশ্মীরে 85,000 বহিরাগত বসতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই তারা এই হামলা চালিয়েছে। এমন বার্তায় যেন আরও জ্বলে উঠেছে আগুন। পাকিস্তান অবশ্য হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। নিহতদের পরিবারের প্রতি জানিয়েছে আনুষ্ঠানিক সমবেদনা। ভারতের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধক্ষোভ, যেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিশোধের জ্বালা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার দায়ীদের খুঁজে বের করে কড়া শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু যারা ট্রিগার টেনেছে তারাই নয়, তাদের নির্দেশদাতা ও সহযোগীরাও রেহাই পাবে না। এই হুঁশিয়ারি এখন সীমান্তের ওপারে বাজছে যুদ্ধের দামামা হয়ে।
কাশ্মীর এখন যেন রক্তে রাঙা যুদ্ধক্ষেত্র। ভারত সরকার কিছুদিন আগেই দাবি করেছিল কাশ্মীরের সন্ত্রাসী সহিংসতা কমে এসেছে, পরিস্থিতি স্থিতিশীল। এই হামলা সেই দাবিকে যেন ছিন্ন ভিন্ন করে দিয়েছে। 22 এপ্রিল হামলা 2019 সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা। বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায় নিরীহ পর্যটকদের ওপর। গোটা ভারত শোকে বিহ্বল, আর ক্ষোভে ফুঁসছে সীমান্তের প্রতিটি প্রহরী। ভারতের সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি অভিযোগ করেছেন এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর সক্রিয় মদত, এবং এবার তারা আর ধৈর্য ধরতে রাজি নন। তাই দৃঢ় তড়িৎ জবাব। ঠিক যেমন 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল, সে হামলার পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল এবং তার পাইলটকে বন্দী করেছিল। পরে কূটনৈতিক চাপের মুখে তাকে ফেরত পাঠানো হয়। সেই স্মৃতি এখনো জাগ্রত। এবার নতুন আগুন যেন আরো বড় বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। কাশ্মীরকে ঘিরে এই সংঘর্ষ নতুন কিছু নয়। 1989 সাল থেকে শুরু হওয়া ভারত বিরোধী সশস্ত্র আন্দোলনে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু 2019 সালে ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করার পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। অঞ্চলটি এখন কেন্দ্রশাসিত। বহিরাগতরা সেখানে জমি কিনতে পারছে, চাকরিও পাচ্ছে, পর্যটন বেড়েছে, কিন্তু বাড়ছে অসন্তোষও। এই সিদ্ধান্তের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চরম খারাপ হয়েছে। এখন তো যুদ্ধের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে দুই পরমাণু শক্তিধর দেশ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে আখ্যা দিয়েছেন আমাদের শিরার ধমনীর সঙ্গে যুক্ত। তিনি ঘোষণা দিয়েছেন, আমরা কাশ্মীরকে ভুলব না, কাশ্মীরি ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকব। ভারতের জনমত আরও কঠোর পদক্ষেপের জন্য প্রস্তুত। সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে, যুদ্ধবিমান, রাডার, ড্রোন সক্রিয় হচ্ছে। ভারত যেন বলছে এবার আর শুধু প্রতিবাদ নয়, জবাব আসবে বন্দুকের নল থেকে। উপমহাদেশের আকাশ যেন ভারী। ভারত পাকিস্তান যুদ্ধ কি আবার ফিরে আসবে বিধ্বংসী রূপে? সময় দেবে উত্তর, কিন্তু আজ এই মুহূর্তে কাশ্মীরের পাহাড়ে বাতাস থমকে গেছে, পর্যটকের পদচারণা থেমে গেছে, বুলেটের শব্দ যেন বাতাসে ছড়িয়ে পড়া কান্না।